আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। ভেতরে প্রাণ কেড়ে নেওয়া হচ্ছিল 7 বছরের রামিসার। ঠিক সে সময়ই দরজায় কড়া নাড়ছিলেন মা। রাজধানীর পল্লবী এলাকায় 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারের প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় স্বামী জাকিরকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন তার স্ত্রী স্বপ্না। দর্শক, সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা মিরপুরের পল্লবীর রামিসা এই কাণ্ড নিয়ে গতকালকে আপনাদের জানিয়েছিলাম প্রাথমিক তদন্ত প্রতিবেদন। আজকে এই কাণ্ডের সর্বশেষ আপডেট সম্পর্কে জানবো শামীম শেখ থেকে, এবং সঙ্গে আছে আমি সোহেল মাহমুদ। জি ধন্যবাদ সোহেল, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আচ্ছা শামীম ভাই, এই যে একদিন গড়িয়ে গেল, যে গতকালকের যে আমরা আপডেট জানিয়েছিলাম, এরপর কিন্তু অনেক আপডেট এসেছে রামিসা সম্পর্কে। যেমন হচ্ছে এই যে অপরাধী সোহেল রানা, তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং কোর্টে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, এবং এরপর কিন্তু তা এই যে গ্রেপ্তারকৃত 2 আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না, তাদেরকে কিন্তু আদালত কারাগারে প্রেরণ করেছে। এবং এর মধ্যেই এই যে রামিসা ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং অনেক আপডেট রয়েছে, এগুলো সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। ধন্যবাদ সোহেল। আপনি জানেন যে গত মঙ্গলবারে একটা হৃদয় বিদয় ঘটনা ঘটে গেছে আপনার পল্লবীতে, যেটা খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা। যে এই রামিসা নামের যে 8 বছরের নির্মমভাবে শিকার হয়েছে, আসলে এটা কারোই কোনোভাবে এটা মানে মেনে নেওয়ার মতো না। তো ঘটনার সূত্রপাতটা যেভাবে, যে গত মঙ্গলবার সকাল 9:30টার দিকে রামেশের নিখোঁজ হয় বাসা থেকে। তার পরিবারের লোকজন তাকে খুঁজে পাচ্ছিল না। তো এক পর্যায়ে তার মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে তার একটা জুতা দেখতে পারে। তার যে পাশের যে ফ্ল্যাট বা মুখোমুখি যে ফ্ল্যাট, সে ফ্ল্যাটের সামনে একটা জুতা দেখতে পারে। তখন তার সন্দেহ হয় যে হয়তোবা এই রামিসা এই ফ্ল্যাটেই থাকতে পারে। 9:30টার দিকে সে নিখোঁজ হয়। আর সে মা খোঁজাখুঁজি করে 10টার দিকে, কারণ সে যে স্কুলে পড়ে, সেই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তার মা ব্যাগ এবং তার বই খাতা সবকিছু গোছানো শেষে তাকে খোঁজে যে আসলে সে কোথায়। যখন খুঁজতে বের হয় তখন তাকে না পেয়ে তার একটা জুতা দেখতে পারে তার মুখোমুখি যে ফ্ল্যাটটা, সে ফ্ল্যাটের সামনে। এবং জুতা দেখার পরে সে ওই দরজায় নক করতে থাকে। এক পর্যায়ে দরজা কেউ খোলে না। তো এলাকার লোকজনও এসে এই দরজায় অনবরত মানে ধাক্কা বা ভাঙার চেষ্টা করে। যখন তারা সবাই ব্যর্থ হয়ে যায় তখন পুলিশকে ফোন করে, 999 ফোন করার পরে পুলিশ এসে দরজা ভেঙে দেখতে পারে যে রুমের ভিতরে রামিসার বডি এক জায়গায় এবং তার মাথা বাথরুমের একটা বালতির ভিতরে। অভিযুক্ত সোহেল রানার স্ত্রীকে পাওয়া যায় ঘরের ভিতরে, স্বপ্না আক্তার। তখনই স্বপ্না আক্তারকে পুলিশ গ্রেপ্তার করে এবং এই অভিযুক্ত সোহেল রানা তার কিচেন রুমের জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। রামিসার বাবা মান্নান মোল্লা পল্লবী থানায় ওদিন রাতে একটি এজাহার দায়ের করে, এবং এজাহারে অভিযুক্ত সোহেল এবং তার স্ত্রী স্বপ্না এবং আরো একজন অজ্ঞাতনামা ব্যক্তির নাম, মানে অজ্ঞাতনামার একজন আসামিকে কথা উল্লেখ করে। এই ঘটনার দিন মানে মঙ্গলবার দিনই এই সোহেল নারায়ণগঞ্জ ফতুল্লা থানার সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ তাকে। তো গতকালকে তাকে কোর্টে তোলা হয়েছে। কোর্টে তোলার পরে সে তার জবানবন্দিতে সবকিছু স্বীকার করেছে যে এই রামিসাকে সে এই বিষয়টা সে স্বীকার করেছে। এবং এই স্বীকার করার পরে তাকে এবং তার স্ত্রীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এলো গতকালকার ঘটনা, এটুকু ছিল আদালত পর্যন্ত। এবং গতকাল রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মানে তার পরিবার সূত্রে জানা গেছে যে তার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়ি সিরাজদিঘা উপজেলার ইছাপুর ইউনিয়নে মধ্য শিয়ালদি গ্রামে ঈশান নামাজের পরে তার পারিবারিক কবরস্থান, তার দাদা দাদিকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে তাকে দাফন করা হয়েছে। এবং এই দাফন শেষে তার পিতা আব্দুল মান্নান সাহেব মানে অশ্রুসিক্ত চোখে যে কথাটি বলেছে যে আমার এই নিষ্পাপ মেয়েটাকে যারা এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমি প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক বিচার চাই, আর যেন কোনো বাবার বুক এভাবে খালি না হয়। আসলে এটা হৃদয় ছুঁয়ে গেছে তার এই কথাটা। সত্যি এই ঘটনাটি খুবই হৃদয় বিদারক। এবং এই যে রামিসার বাবা, মেয়ে হারা বাবা,
তার কিন্তু যে আর্তনাদ, সেই আর্তনাদ কিন্তু বাংলাদেশের সকল কন্যার পিতাদেরকে আবেগতাড়িত করেছে। আচ্ছা শামীম ভাই, এই যে বললেন যে এই যে রামিসার বাবা যিনি বাদী হয়ে পল্লবী থানায় একটি এজাহার দায়ের করেছেন এবং সেখানে অজ্ঞাতনামা আরেকজন আসামির কথা সে উল্লেখ করেছে, এই ব্যাপারে আপনি কি বলেন? আসলে এটার ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমাকে আবার একটু পিছনে যেতে হয়, যে এই সোহেল এ কিন্তু একজন ইয়াবা আসক্ত। সে কিন্তু প্রতিনিয়তই কাউকে না কাউকে এনে তার বাসায় নেশা করার সঙ্গী হিসাবে নিয়ে একসাথে নেশা করে। এই ঘটনা যেদিন ঘটে ওই দিনও ধারণা করা হইতেছে যে তার সাথে কেউ ছিল। এই সোহেল হচ্ছে রিক্সার মেকানিক। আর একটা মজার একটা বিষয় আছে এখানে, যে জানালার গ্রিল কাটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। সে যেহেতু একজন রিক্সার মিস্ত্রি, তার কাছে এই মানে জানালার গ্রিল কাটা বা কোনো কিছু শক্ত কোনো কিছু কাটার যে বিষয়, অস্ত্র অভিজ্ঞতা আছে তার, যে কিভাবে কাটতে হয়, নাহলে সে পালাতে পারতো না। আরেকটা বিষয় আপনাকে বলি, এই সোহেল রানা এই ঘটনা ঘটার ঠিক 2 মাস আগে এই বাসায় ভাড়া এসছে এবং তার 3 রুমের যে ফ্ল্যাট, এই 3 রুমের ফ্ল্যাটে তারা 1 রুমে থাকে এবং বাকি যে 2টা রুম আছে, এই 2টা রুম কিন্তু সাবলেট ভাড়া দেয়া। তারা চাকরিজীবী, তারা সকাল বেলায় সকাল হলে তারা তাদের কর্মস্থলে চলে যায়। আর এই ঘটনা যখন ঘটে, এই ঘটনা ঘটার পূর্ব মুহূর্তে এই সোহেল রানা তার স্ত্রীর যে শয়নকক্ষ, সেই শয়নকক্ষের বাইরে থেকে সে লক করে দেয়। লক করে দিয়ে সে তার সঙ্গীও যদি কেউ থাকে, আমরা যেটা ধারণা করছি যে তার সাথে কেউ ছিল, তাকে নিয়ে ওই ড্রয়িং রুমে, যেটাকে বলে আর কি, এই ড্রয়িং রুমে বসে সে ইয়াবা সেবন করছিল। এবং এই ঘটনা ঘটিয়েছে হচ্ছে তার যে কমন বাথরুম, ড্রয়িং রুমের যে একটা কমন বাথরুম থাকে, এই বাথরুমে নিয়ে এই রামিসাকে করে। এবং যখন বাইরে থেকে নক করা হচ্ছিল তখন এই সোহেল রানা ভয় পেয়ে যায়। তারপর তার স্ত্রীর ওই যে রুমে ছিল, এই রুমের থেকে তার স্ত্রীরও ঘুম ভেঙে যায়। তার স্ত্রী বের হয়ে আসার চেষ্টা করে, তখন সে দরজার যেটা লক করা ছিল দরজাটা খুলে দেয়। খুলে দেওয়ার পরে এই ঘটনা দেখে সে তার স্বামীকে বাঁচানোর জন্য তাকে জানালা দিয়ে পালাতে সাহায্য করে এবং দরজা ভাঙার কারণে তার স্ত্রী পালাতে পারে না ওই সময়, তাহলে তো সেও পালিয়ে যেত। আর তাদের ফ্ল্যাটটা ছিল 3 তলায়, যেখানে আসলে সোহেল রানা পালাতে সক্ষম হলেও তার স্ত্রীর পক্ষে কিন্তু সেখান থেকে পালানো সম্ভব ছিল না। এবং আমরা জানতে পেরেছি তাদের কিন্তু একটি সন্তানও ছিল। আচ্ছা শামীম ভাই, এই ঘটনার প্রশাসনের পক্ষ থেকে সর্বশেষ আপডেট সম্পর্কে কি জানতে পেরেছেন? আপনি জানেন ইতিমধ্যে আইনমন্ত্রী ডিএমপি কমিশনারকে নির্দেশনা দিয়েছে যে এই ঘটনার 7 দিনের ভিতরে এটার তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য। এবং এই বিষয়ে সব ঊর্ধ্বতন যারা আছে সকলেই প্রতিক্রিয়া জানিয়েছে যে দ্রুত যেন এটার বিচার কার্য সম্পন্ন হয়। আপনি জানেন যে এই মামলাটা সিএমএম কোর্টে চলমান এবং দেশের মানুষের যে আবেগ এবং সরকারও এটা যথাযথ মূল্যায়ন করছে, দ্রুত যেন এই মামলাটি নিষ্পত্তি হয়। ধন্যবাদ শামীম শেখ, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। দর্শক, আপনারা জানলেন যে এই যে রামিসা কাণ্ডের সর্বশেষ আপডেট সম্পর্কে। বর্তমানে সারা বাংলাদেশের মানুষ কিন্তু বিক্ষুব্ধ এবং প্রতিবাদী হয়ে এই রামিসা কাণ্ডের বিচার চাইছে, যেটি বাংলাদেশ সরকারকেও নাড়া দিয়েছে এবং সরকারের পক্ষ থেকে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার নিষ্পত্তির জন্য প্রতিবেদন জমা দিতে। আমরাও আশা করি এই মামলাটির দৃষ্টান্তমূলক পরিণতি বাংলাদেশের মানুষকে সান্ত্বনা দেবে, আমাদেরকেও সান্ত্বনা দেবে। পরবর্তীতে এই মামলার সর্বশেষ নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।